আচ্ছা, এখন একজন একজন করে প্রবলেমগুলো বলো যে দ্বিতীয় অধ্যায়ের এই যে দ্রাব্যতার আগ পর্যন্ত যে টপিকসগুলো আছে তার মধ্যে আহ, কোন জায়গাটাতে সমস্যা। হ্যাঁ, হ্যান্ড রেজ করো, আমি একজন একজনকে বলি যে সে আনমিউটে না হয় প্রশ্নটা বলবে। ঠিক আছে? হ্যাঁ শান্তা বলো। হ্যাঁ আনমিউট হয়ে বলো, নিজে থেকে আনমিউট হয়ে বলো। স্যার 3D এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইলেকট্রন বিন্যাসের জন্য যেই হচ্ছে এক একটা শক্তি স্তরের যেই মানগুলো আছে ওইগুলো একটু বের করে যদি দেখাইতেন ভালো হইতো। আচ্ছা আরেকবার বলো। থ্রি ডি এন এল এন থ্রি ডি এক্স 3D স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার। হ্যাঁ এখন বলো এটা কি জানতে চাচ্ছ এখানে, অরবিটালগুলোর যে মান। এইটার হচ্ছে এন এন। জি স্যার। আচ্ছা, এন এল এম এস এদের মান, তাই তো, কোয়ান্টাম সংখ্যার মানগুলো। এখন দেখো জি স্যার। তুমি যখন বললা যে থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওই অতটুকু দরকার ছিল না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলা দরকার ছিল না। ধরো তুমি বললা যে থ্রি ডি। হ্যাঁ, যেহেতু এটা থ্রি ডি অরবিটাল, তাহলে এখানে থ্রিটা কিন্তু নির্দেশ করে প্রধান শক্তি স্তর। ঠিক আছে, থ্রি জি সংখ্যাটা স্যার। নির্দেশ করে প্রধান শক্তি স্তর। তাহলে এখানে এন এর মান হচ্ছে থ্রি। আচ্ছা, এখন ডিটা কিন্তু একটা অরবিটালও বলতে পারি, আবার আমরা বলতে পারি উপশক্তি স্তর, তাই না? তো ডি যে উপশক্তি স্তর, সেই উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে টু। কারণ আমরা জানি এস উপশক্তি স্তরের মান হচ্ছে জিরো, পি উপশক্তি স্তরের মান হচ্ছে ওয়ান, আর ডি উপশক্তি স্তরের মান হচ্ছে টু, আর এফ উপশক্তি স্তরের মান হচ্ছে থ্রি। আচ্ছা, তাহলে এখানে এল এর মান হচ্ছে টু। এখন কথাটা হচ্ছে তোমার এখানে যে কোন অরবিটালের জন্য এম এর মান কত, এটা কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট না। হয়তো তুমি বইতে লেখা দেখবা যে হ্যাঁ এগুলো এগুলো মান দেওয়া আছে, কিন্তু ওইখানে কিন্তু দেওয়া আছে যে অমুক বইয়ের আলোকে লেখা হয়েছে এবং অমুক বইতে কিন্তু ধরেই নিছে। হ্যাঁ, যে হ্যাঁ তোমার এটার সমান আমরা ওয়ান ধরলাম, এটার সমান মাইনাস ওয়ান ধরলাম, এটা সমান জিরো ধরলাম, ওইটা উনি ধরে নিছে। একজন ইন্ডিয়ান রাইটার, ওনার বইতে উনি এটা ধরে নিয়েছে। অতএব ওনার আলোকে তো এটা লেখা যাবে না, কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট হয় নাই যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটালের জন্য এম এর মান কত। এখন এল এর মান যেহেতু টু, তাহলে এম এর মান পাঁচটা হওয়া সম্ভব, সেটা হচ্ছে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু। এখন তুমি যে কোনো একটা মান কিন্তু লিখতে পারবা। এখন সাপোজ ধরো আমি যদি মাইনাস ওয়ান লিখি সেটাও কিন্তু ভুল হবে না, আমি যদি প্লাস টু লিখি সেটাও কিন্তু ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা, আমি দিলাম এখানে মাইনাস ওয়ান, কারণ এটা অনুমোদিত মান। কিন্তু এল এর মান টু হলে আমি এম এর মান মাইনাস ওয়ান লিখতে পারি, এটা অনুমোদিত মান। আর এখানে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের স্পিন নাম্বার আমরা লিখতে পারি প্লাস হাফ। তাহলে এই হলো চারটা কোয়ান্টাম সংখ্যার মান। তুমি যদি মাইনাস হাফ লেখো স্যার তাতেও আমি কোনো যদি সমস্যা নাই। স্যার এম এর মান প্লাস ওয়ান নিই এটা হয় না কেন? না এটা শুধু যে অনুমোদিত না না মানে নেব এই তো? না, প্লাস ওয়ানও যদি নাও তাও কোনো সমস্যা নাই, অনুমোদিত মানে নিতে হবে। মানে এল এর মান যখন টু হবে তখন এম এর কিন্তু পাঁচটা অনুমোদিত মান আছে, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু। তুমি এই পাঁচটা মানের মধ্যে যে কোনো একটা মান লিখতে পারো। এটা কি বুঝতে পারছো কথাটা? স্যার এম হুম এম এর জি স্যার। এম এর মান যদি প্লাস টু হয়, হুম। তাহলে স্যার মানে মানে তাহলে কি স্যার এস অরবিটাল? না না না, এম এর মান যদি প্লাস টু হয়, এই প্লাস টুটা কার জন্য? এই প্লাস টুটা হচ্ছে এই যে এল ইকুয়ালস টু এর জন্য, আর এল ইকুয়ালস টু যখন টু হয় সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর, ওইটা এস এর জন্য না। ডিতে তো পাঁচটা, ডি উপশক্তি স্তরে পাঁচটা অরবিটাল আছে। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। পাঁচটা অরবিটাল, পাঁচটা অরবিটালের জন্য পাঁচটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান আছে। কোনটার জন্য প্লাস ওয়ান, কোনটার জন্য প্লাস টু, কোনটার জন্য জিরো, কোনটার জন্য মাইনাস ওয়ান, কোনটার জন্য মাইনাস টু। আনিকা মনে হয় প্রশ্নটা জিজ্ঞেস করছিল যে প্লাস টু হলে এটা এস হবে কিনা। না, প্লাস টুর জন্য এস হবে না। যদি এল এর মান জিরো হয় তার জন্য এম এর মান যেটা হবে সেটাই হচ্ছে এস অরবিটালের। কিন্তু এখানে এল এর উপরে এম এর মান নির্ভর করতেছে। এলটা যেহেতু ডি উপশক্তি স্তরকে নির্দেশ করতেছে, তাহলে এম এর মানগুলা ডি উপশক্তি স্তরে তোমার ডি অরবিটালের সংখ্যাকে নির্দেশ করতেছে। ঠিক আছে? আর তুমি এখানে প্লাস হাফও লিখতে পারো, চাইলে মাইনাস হাফও লিখতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, হুন্ডের নিয়ম অনুযায়ী যদি তোমার ডি অরবিটালে ইলেকট্রন যখন প্রবেশ করবে, যদি প্রথম দুইটা অরবিটালে ইলেকট্রন প্রবেশ বা প্রথম অরবিটালে যদি ইলেকট্রন প্লাস হাফে প্রবেশ করে, তাহলে পরের অরবিটালগুলোতেও কিন্তু ইলেকট্রন প্লাস হাফে প্রবেশ করবে। কারণ হুন্ডের নিয়মে বলা আছে যে তোমার এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী।
ডি এক্স ওয়াই এর ইলেকট্রন যদি প্লাস হাফে প্রবেশ করে, ডি ওয়াই জেডও প্লাস হাফে প্রবেশ করবে, ডি জেড এক্সও প্লাস হাফে প্রবেশ করবে, সবগুলোতে প্লাস হাফে। তারপর যদি আরো ইলেকট্রন থাকে তাহলে সেগুলো মাইনাস হাফে প্রবেশ করবে। তাহলে এরকম ভাবে তোমাকে সংখ্যাগুলো লিখতে হবে। হ্যাঁ বলো শান্তা, যদি আর কোনো স্যার এবার একটা হচ্ছে প্রশ্ন ছিল, আলফা কণার উৎস হিসেবে রাদারফোর্ড কর্তৃক ব্যবহৃত তেজস্ক্রিয় মৌল কোনটি? এখানে অ্যান্সার রেডিয়াম হচ্ছে বিসমাথ দেওয়া আছে। স্যার না, এখানে বিসমাথ দেওয়া আছে আর হচ্ছে রেডন অপশনে আছে। তা আমি যতদূর জানি এটা হচ্ছে রেডন। বিসমাথ কি হবে? রেডন তো না, রেডিয়াম হবে। আর এ কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে বিসমাথ দেওয়া আছে। আর কি কি অপশনে ছিল সেটা বলো। জিঙ্ক, লেড, রেডন আর বিসমাথ। রেডন দেওয়া ছিল আর এ, তাহলে রেডন স্যার হবে। বাংলায় লেখা। তাহলে রেডন হলে রেডন হবে। না রেডন হলে হবে না, ওইটা রেডিয়াম বিসমাথ হতে, দিয়েছে। তাহলে ওইটা বিসমাতি দিতে হবে। রেডিয়াম যদি না থাকে অথবা তোমার যদি পোলোনিয়াম না থাকে তাহলে ওইটাই দিতে হবে, বিসমাত দিতে হবে। বিসমাত একটা তেজস্ক্রিয় মৌল, কিন্তু রেডন নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে, ওইটা উনি ব্যবহার করেন নাই। ওইটাও যেহেতু তেজস্ক্রিয় তারপর ওইটা উনি ইউজ করেন নাই, রেডনটা হবে না। আর কপার জিঙ্ক তো হওয়ার প্রশ্ন আসে না, কারণ ওগুলো তেজস্ক্রিয় মৌল না। তবে অ্যাকচুয়াল অ্যান্সার রেডিয়াম, এবং সবগুলোতে বইতে তুমি পাবা যে রেডিয়ামটাই উনি ব্যবহার করছিলেন। বুঝতে স্যার পারছো একটা কি? সমীকরণ লেখেন। জি স্যার। আচ্ছা, সমীকরণটা কি? অ্যালুমিনিয়াম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম। এবার একটা তীর চিহ্ন দেয়া, আচ্ছা, এর উপরে লেখা 1 নং, তীর চিহ্নের উপরে লেখা 1 নং। 1 নং। আচ্ছা, এবার হচ্ছে এক্স, এক্স। আবার তীর চিহ্ন দিয়ে 2 নং। আচ্ছা, আবার পিছনে 2 নং। এবার ম্যাগনেসিয়াম। হ্যাঁ বলো। আর এখানে একটা প্রশ্ন করেছে যে 1 নং ধাপে নির্গত হয় কোনটি? অ্যান্সার আছে হচ্ছে বিটা রশ্মি। তো আমি এটা বুঝবো কি করে যে এটা বিটা রশ্মি নির্গত হইতেছে? আচ্ছা, এই যে আলফা বিটা গামা রশ্মি আছে, হ্যাঁ, এগুলোর কোনটা কি সেটা কি জানো? আলফা রশ্মিটা কি? ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে এখান থেকে কয়টা প্রোটন নির্গত হয়? 2টা প্রোটন নির্গত হয়, তাই তো? সাথে জি স্যার। নিউট্রনও নির্গত হয়, কিন্তু ইলেকট্রন কিন্তু নির্গত হয় না। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম তৈরি হচ্ছে। অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম কখন তৈরি হবে? যখন একটা পারমাণবিক সংখ্যা কি হবে? কমে যাবে, তাই না? জি স্যার। তাহলে সেখানে আহ, শুধু যে তোমার আলফা, এখানে আলফা রশ্মি নির্গত হবে না, তারপর কি আছে, বিটা আর হচ্ছে গামা রশ্মি নির্গত হবে, ঠিক আছে? তো এখানে অ্যান্সারটার গামা রশ্মি হওয়ার কথা। এখানে অ্যান্সার বিটা রশ্মি দিয়ে। ঠিক আছে, কারণ একটা মিনিট, আমাদের আলফা বিটা আর হচ্ছে নমস্কার। বিটা রশ্মি ইলেকট্রন না? হ্যাঁ, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন, তো একটা ইলেকট্রন ত্যাগ করলে তো সেটা ম্যাগনেসিয়াম হবে না, সেটা প্রোটন নির্গত হতে হবে। একটা নিউট্রন, একটা প্রোটন নির্গত হতে হবে, একটা প্রোটন নির্গত হলে তবে সেটা ম্যাগনেসিয়ামে পরিণত হবে, ঠিক আছে? এছাড়া সম্ভব না। এখন এটাই হচ্ছে স্যার হ্যাঁ বলো। গ্রুপ 1B 3B, স্যার এটার দ্বারা কি বোঝায়? আচ্ছা, গ্রুপ 1B 2B এটা হচ্ছে তোমার এস ব্লক যে মৌলগুলো, মানে পুরাতন, পুরাতন না ঠিক, এর কিছুদিন আগে পর্যন্ত তোমার যে পর্যায় সারণী ছিল সেখানে কিন্তু 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ নাম্বার ছিল না। তখন এস ব্লক মৌলগুলো হচ্ছে তোমার 1 to A দিয়ে এভাবে নির্দেশ করা হয়েছিল, আর পি ব্লক মৌলগুলোকে তোমার বি দ্বারা নির্দেশ করা হয়েছিল, ঠিক আছে? পি ব্লক স্যার মৌলগুলোকে, এস ব্লক মৌল এ আর পি ব্লক মৌল বি। হ্যাঁ বি। তো ওইভাবে ওইটাকে শ্রেণী বিভাগ করে তারপরে তোমার এই ইয়াটা আসছে আর কি, যে 1B 2B, হ্যাঁ 3B, এইভাবে এই পর্যায় সারণীটা করা হয়েছিল। কিন্তু এখন আর এই বি এ এই পর্যায় সারণীগুলো কিন্তু ব্যবহার করা হয় না, এখন সরাসরি তোমার
1 থেকে 18 পর্যন্ত নির্দেশ করা হয়। না, এটা ভুল বললাম, পি না, ডি ব্লক মৌলগুলোকে বি দ্বারা নির্দেশ করা হয়েছে, ঠিক আছে? ডি ব্লক মৌলগুলোকে, যেমন এস ব্লক মৌলগুলো হচ্ছে 1A 2A, তারপরে শুরু হয়ে গেছে তোমার বি থেকে, তোমার 3B 4B 5B 6B 7B 8Bতে আবার একসাথে 3টা গ্রুপ, 8Bতে একসাথে 3টা গ্রুপ, মানে এখনকার যে পর্যায় সারণীর 7 8 9 আছে যেগুলো, এই সবগুলো হচ্ছে 8Bতে, ঠিক আছে? 8 9 10 এই সবগুলো হচ্ছে 8Bতে। তারপর হচ্ছে তোমার আবার 11 নাম্বারটা হচ্ছে 1B, 12 নাম্বারটা হচ্ছে 2B, তারপর আবার পি ব্লক থেকে শুরু হয়েছে এ হিসাবে 3A 4A 5A 6A 7A, এইভাবে শুরু হয়েছে, ঠিক আছে? তো আগের যে পর্যায় সারণী ছিল মাঝখানে, ধরো আজ থেকে 10-12 বছর আগেও যে পর্যায় সারণী ছিল, তখন কিন্তু গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত আর নির্দেশ করা হয় নাই, তখন তোমার ডি ব্লক মৌলগুলোকে ওই বি গ্রুপে ফেলে দিছে, ঠিক আছে? আর এস ব্লক এবং পি ব্লকগুলো ছিল গ্রুপ এ। হ্যাঁ, তারপর স্যার একটা কোয়েশ্চেন ছিল যে বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? ও স্যার আচ্ছা এটা আচ্ছা, কোন হ্যাঁ হ্যাঁ, সূত্র দিয়ে করব? আচ্ছা, ওইটা কয়েকটা সূত্রের সমন্বয়ে তোমাকে করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আহ, কৌণিক ভরবেগের সূত্রটাও ইউজ করতে হবে, তারপর আবার তোমার ডি ব্রগলির সমীকরণ, এবং আমরা ওই ডি ব্রগলির সমীকরণ থেকে কৌণিক ভরবেগের সমীকরণ বের করছিলাম না, যেখানে বলা ছিল যে তার যে কি বলে এটাকে, একটা কক্ষপথে আর যে পরিধি, হ্যাঁ 2πr, এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে n সংখ্যক পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে। তাহলে 2πr ইকুয়ালস টু হচ্ছে n ল্যামডা হওয়ার কথা ছিল, তাই না? এই সূত্র ব্যবহার করে তারপরে অঙ্কটা করতে হবে আর কি। নর্মালি আমরা কি জানি, mvr ইকুয়ালস টু কি? mvr ইকুয়ালস টু হচ্ছে nh বাই 2π, হ্যাঁ, nh বাই 2π। ওকে, আচ্ছা, তারপর আবার এখানে n সমান হচ্ছে 4, কারণ চতুর্থ কক্ষপথে তুমি বের করতে চাচ্ছ। এটা সমান আবার লিখতে পারি 2πr, এই জায়গা থেকে 2πr ইকুয়ালস টু হচ্ছে 4h বাই mv। আর 2πr সমান কি? n ল্যামডা না? n হচ্ছে পূর্ণ তরঙ্গ সংখ্যা, কতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে সেটা হচ্ছে n ইন্টু হচ্ছে ল্যামডা। আমি একটু আগে বলছিলাম ওই যে কৌণিক ভরবেগের সূত্রটা প্রমাণ করার জন্য আমরা বলছিলাম যে এই যে পরিধি সমান দূরত্ব অতিক্রম করতে n সংখ্যক পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, তাই এখানে হওয়ার কথা 2πr ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে 2πr ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? n ল্যামডা লিখতে পারি, ঠিক আছে? আর এটা হচ্ছে 4, আর h বাই mv ইকুয়ালস টু কি? ল্যামডা না? আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে কি জানি? ল্যামডা ইকুয়ালস টু h বাই mv, এটার সময় ল্যামডা লেখা যায়। তাহলে ল্যামডা ল্যামডা কেটে ফেললে n ইকুয়ালস টু কি হয়? 4 হয় না? তাহলে চতুর্থ কক্ষপথে তোমার 4টি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হবে। এটা কি বুঝতে পারছো? যদি কেউ না বুঝে থাকো তাহলে আবার জিজ্ঞেস করো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার হুম, আরেকটা এমসিকিউ ছিল যে বামার সিরিজে n2 = 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? স্যার এটা কোন সূত্র দিয়ে করব? তরঙ্গ দৈর্ঘ্য, জি হ্যাঁ তো স্যার, এ তো, তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ তো সহজ সূত্র তো, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH। বামার সিরিজের জন্য n1 এর মান কত? এটা তো আমাদের জানা থাকার কথা। সবাই 2, রাইট? বামার সিরিজের জন্য n1 এর মান হচ্ছে 2, তাহলে 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। তাহলে এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, তারপর মানটাকে যে উল্টে দেই, তাহলে ল্যামডা মান বের হয়ে যাবে না? জি স্যার। রাইট, তাহলে সহজ সমীকরণ কিন্তু এইটা ব্যবহার করে করা যাবে। আর এখানে কি হাইড্রোজেন পরমাণুর কথা বলা ছিল বা কোনো পরমাণুর কথা বলা ছিল? না স্যার। না, শুধু বামার সিরিজ। আচ্ছা, শুধু বামার সিরিজ বলে আমরা হাইড্রোজেন পরমাণুর জন্যই বের করব, ঠিক আছে? তাহলে এই সমীকরণটাই ব্যবহার করবা। ওকে,
আর কারো কোনো কোশ্চেন আছে? এরপর যে কোশ্চেন করতে চাও সে হ্যান্ড রেজ করো। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বল। স্যার হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট হলে তৃতীয় বোর কক্ষের শক্তি কত? স্যার এটা কি E1 সমান ইনটু 1/9 এইভাবে করে 9 দ্বারা ভাগ করে ওইটা করতে হবে? প্রথম শক্তি স্তরের শক্তি দেওয়া, তাই তো? তাহলে সূত্রটা কি জি ওয়ান? স্যার, আর তৃতীয় কক্ষের শক্তি? হ্যাঁ, তাহলে 1/9 হয়ে যাবে, মানে ওই মানটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। কারণ শক্তি স্তরের যে সমীকরণ আমরা জানি -2π²mz²e⁴ ডিভাইড বাই n²h²। তো প্রথম কক্ষপথের জন্য n1 এর মান তো 1ই, আর যেহেতু তৃতীয় কক্ষপথ তাহলে ওখানে 1/n² যেহেতু আছে, তার মানে 3 মানে 9 হয়ে যাবে। হ্যাঁ, 9 দিয়ে ভাগ করলেই মানটা পাওয়া যাবে ইলেকট্রন ভোল্টে। ওই সূত্রই আমরা ব্যবহার করব, ইকুয়ালস টু -2π²mz²e⁴ ডিভাইড বাই h² ইন্টু 1/n²। হ্যাঁ, ওই সূত্রই ব্যবহার করব। স্যার যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে কি ইলেকট্রনের ঘনত্ব বেশি? যে অরবিটালের শক্তি কম, হ্যাঁ, সেই অরবিটালে ইলেকট্রন বেশি থাকতে পারবে। সে অরবিটালে আর যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব বেশি। ঘনত্ব আসলে শক্তির উপর নির্ভর করে না, ওইটা নির্ভর করে তার আকারের উপরে। তোমার যে অরবিটালগুলো আছে, যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, তার মধ্যে এস অরবিটালের আকৃতি কিন্তু অনেক অনেক ছোট। তো এত ছোট অরবিটালে 2টা ইলেকট্রন থাকার ফলে তার ঘনত্ব অনেক বেশি হয়। বাকিগুলোর আকার অনেক বড়, পি থেকে ডি এর আকার অনেক বড়, ডি থেকে আবার এফ এর আকার অনেক বড়। তো আকৃতি বড় হওয়ার কারণে ইলেকট্রনের ঘনত্বটা নির্ভর করে। তবে স্থিতিশীলতা বলতে পারো শক্তি দিয়ে, যে অরবিটালে ইলেকট্রন শক্তি কম সেখানে ইলেকট্রনের স্থিতিশীলতা বেশি। হ্যাঁ বলো। হ্যাঁ ফাতেমা বলো। স্যার অনুপ্রভা আর প্রতিপ্রভা এটার ডেফিনেশনটা কিভাবে দিব? অনুপ্রভাটা হচ্ছে যে সকল পদার্থ বিভিন্ন শক্তির ফোটন শোষণ করে, যে সকল পদার্থ বিভিন্ন শক্তির ফোটন শোষণ করে ধীরে ধীরে দৃশ্যমান অঞ্চলের আলো বিকিরণ করে, সেটাকে বলা হয় তোমার অনুপ্রভা। আর প্রতিপ্রভা হচ্ছে যে সকল পদার্থ ইউভি রশ্মি বা বিভিন্ন শক্তির ফোটন শোষণ করে দৃশ্যমান অঞ্চলে আলো বিকিরণ করে, সেটাকে প্রতিপ্রভা বলা হয়। ডিফারেন্স এতটুকুই, একটাতে সময় বেশি লাগে আর একটাতে সময় কম লাগে। ঠিক আছে, দুইটার ঘটনা একই রকম। কসমিক রশ্মি কি? এটা একটা মহাজাগতিক রশ্মি, ওখানকার যে ঘটনাগুলো ঘটে সেখান থেকে যে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয় আর কি। হ্যাঁ, ওইটি হচ্ছে তোমার কসমিক রে আর কি। আর এখানে তোমার হাই এনার্জির প্রোটন থাকে, অ্যাটমিক নিউক্লিয়াস থাকে এই কসমিক রেতে। ঠিক আছে, খুবই শক্তিশালী প্রোটন এবং নিউক্লিয়াস থাকে, অ্যাটমিক নিউক্লিয়াস থাকে। স্যার বল। একটা এমসিকিউ ছিল যে লাল বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে এর তরঙ্গ সংখ্যা কত? স্যার এটা আবার বলো, কিভাবে করব? আবার বলো, প্রশ্নটা আবার কত ছিল? লাল বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম, এর 7000। তরঙ্গ সংখ্যা কত? আচ্ছা, স্ট্রং হলে তার তরঙ্গ সংখ্যা কত? তো এখানে তো তরঙ্গ দৈর্ঘ্যের মানই তো দেওয়া আছে না? জি স্যার। এই অ্যাংস্ট্রম সমান সেন্টিমিটার প্রকাশ করতে চাও না মিটার প্রকাশ করতে চাও? যদি আমি সেন্টিমিটার প্রকাশ করতে চাই, এই অ্যাংস্ট্রমের বদলে কি লিখতে পারি? ইনটু 10 ইনভার্স কত হবে? 8 হবে। হ্যাঁ, 10 ইনভার্স 8 সেন্টিমিটার। এটাই তো ল্যামডা। এখন তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউবার, নিউবার ইকুয়ালস হচ্ছে 1/λ। এখন বের করা যাবে না? ল্যামডা মান জানা আছে যেহেতু আমাদের। জি স্যার।
ওকে, স্যার এখানে একটি এমসিকিউতে লিখছে যে পরমাণুর তৃতীয় শক্তি স্তরে হয়, কিন্তু বইতে আছে 9। বুঝি নাই, আবার বলো। পরমাণু তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা। তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল স্যার সংখ্যা। যদি ওই 2n স্কয়ার সূত্র করি তাহলে তো স্যার 2n স্কোয়ারটা কিন্তু ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে, অরবিটাল সংখ্যা না। 2n স্কোয়ার এটা কিন্তু ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। তৃতীয় শক্তি স্তরে তোমার এস অরবিটাল থাকে একটা, পি অরবিটাল 3টা, আর ডি অরবিটাল হচ্ছে গিয়ে 5টা। মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 9টা, কারণ তৃতীয় শক্তি স্তরে এসপিডি এই 3টা অরবিটালই থাকতে পারে। চতুর্থ শক্তি স্তরে গেলে এফ আসবে। বুঝতে পারছো কি? জি স্যার। হুম, স্যার 4 থেকে শুরু করে পরের গুলো সবগুলোতেই তো এফ আসবে তাই না? হ্যাঁ রাইট। এরপর থেকে 4 থেকে শুরু করে সবগুলোতে এফ থাকবে, এর বেশি আর নাই এখন পর্যন্ত। আর অরবিটাল আবিষ্কার হয় নাই, মানে উপশক্তি স্তর আবিষ্কার হয় নাই। এসপিডিএফ এর বেশি আর থাকবে না। আচ্ছা, আরো কারো কোনো কোশ্চেন থাকলে? হ্যাঁ, স্যার আমার একটু স্যার। ম্যাথ করে দিবেন, আমার অ্যান্সার মিলতেছে না। কে জিজ্ঞেস করে বুঝতে পারিনি। হ্যাঁ শান্তা, তুমি কি জিজ্ঞেস করছো? জি স্যার। হ্যাঁ, জি কোনটার অ্যান্সার? স্যার, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে লাফিয়ে পড়লে তরঙ্গ দৈর্ঘ্য কত? স্যার আমি করতেছি কিন্তু আমার অ্যান্সার বারবার ভুল আসতেছে। দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় না, শক্তি স্তরে, দ্বিতীয় থেকে প্রথম। দ্বিতীয় থেকে প্রথমে। আচ্ছা, জি স্যার। তাহলে এটা তো হবে 1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। আর এইচ এর মান তুমি কত বসাইছো? 1.09678 10 power 7. 6 7 8 into 10 into the power 7। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করো, আমি একটু ক্যালকুলেটর নিয়ে নিই। হ্যাঁ, তোমরা একটু তোমরা অপেক্ষা করো। আচ্ছা, তোমরা তরঙ্গ দৈর্ঘ্য দরকার না তরঙ্গ সংখ্যাটা দরকার? দৈর্ঘ্য দরকার। তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা। স্যার আমি ডেইলি বের করতেছিলাম কিন্তু অ্যান্সার হয়নি। আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার। 1.1 into 10 1.21 কোনটা বুঝিনি। আর এটা ন্যানোমিটারে আছে। ন্যানোমিটারও করতে চাইলে সেটাও করা যাবে। 1.09678। স্যার আপনি বললেন -7 কত? হ্যাঁ, -7 বললাম তো। আচ্ছা, এটাকে আমি একবার ন্যানোমিটারও বের করে দিচ্ছি। এটা হচ্ছে 121.56 ন্যানোমিটার। 57 121.57 ন্যানোমিটার। অ্যান্সারটা কি আসছে? শান্তা শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, এটি হচ্ছে অ্যান্সারটা। ন্যানোমিটারে করলে তুমি আরএইচ এর মানটা ধরে নিও 1.09678 ইন্টু 10⁻²। এটা হচ্ছে ন্যানোমিটারে আরএইচ এর মান। স্যার আমি এটা বুঝতে পেরেছি। স্যার ডেইলি ইজ সমান এইচ নিউ এই সূত্র দিয়ে করতেছিলাম। এইচ নিউ দিয়ে করলে আমার অ্যান্সার আসেনি। তাহলে তোমাকে তো আগে ই এর মান বের করে নিতে হবে। একটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ই এর মান, তারপর তৃতীয় কক্ষপথে ই এর মান বের করে নিতে হবে। তাহলে ই এর মান বের করে নিতে গেলে আমাদের সমীকরণটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে না? অনেক স্যার ওইভাবে করেছি কিন্তু আমার অ্যান্সার বেশি হয়ে গেছে। তাহলে হয়তো ঠিকমতো ক্যালকুলেশনটা হয়নি হয়তো বা। ঠিক আছে, হয়তো কিছুটা ভুল হয়ে গেছে, আর না হলে এটাই আসবে অ্যান্সার। হ্যাঁ স্যার পরে আবার দেখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো আনিকা, বলো। স্যার নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে? স্যার এটা হচ্ছে প্রশ্ন। হুম। আর
মানে স্যার যে অপশনগুলোতে যে পরমাণুগুলি আছে স্যার ওগুলো না অনেক বড় ইলেকট্রন। তো পরীক্ষার হলে কি স্যার সবগুলোর ইলেকট্রন বিন্যাস করব? কি কি আছে, মানে কোনো শর্টকাট নাই? কি কি আছে সেটা বলো। Fe2+, হুম নিকেল 2+, হুম কপার প্লাস, হুম কপার 2+। আচ্ছা, কোনটা বেশি স্থিতিশীল, তাই তো? জি স্যার। আচ্ছা, এগুলো তো অনেক বড় হলেও এগুলো তো মোটামুটি আমাদের জানা মৌলের মধ্যেই পড়ে, তাই না? সহজে কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাসটা লেখা যায়। তো সেখান থেকে দেখে নিলেই হবে যে কার ডি অরবিটালটা অধিক স্থিতিশীল। যেমন এখানে কপার প্লাসের ক্ষেত্রে ডি অরবিটাল পরিপূর্ণ অবস্থায় থাকে, আর এটাতেই সবচেয়ে বেশি স্থিতিশীল হওয়ার কথা। আর নিকেল 2+এ ডি অরবিটালে তোমার ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 6টা, তাই না? 6টা না 8টা। তারপরে হচ্ছে তোমার আয়রন 2+এ ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা হবে 6টা। তো 6 কিন্তু অর্ধপূর্ণ না, বা 8 কিন্তু অর্ধপূর্ণ না, তাহলে এগুলো কিন্তু স্থিতিশীল হবে না। হ্যাঁ সাইমা ইসলাম বলো। তো ডি স্যার অরবিটাল হ্যাঁ পূর্ণ না অর্ধপূর্ণ এটা দেখে নিতে হবে। হ্যাঁ বলো। স্যার এমসিকিউর জন্য কিভাবে প্রিপারেশন নিলে ভালো হয়? এমসিকিউর জন্য বইটা থরলি পড়তে হবে। মানে হাজিরি নাকি ফলো করতেছো সেটা পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে, এবং সেখান থেকে তোমার বের করে নিতে হবে এখানে ইনফরমেশন কোনগুলো কোনগুলো তোমার দরকার নাই, আর হচ্ছে কোনটা বোঝার জিনিস যেগুলো উচ্চতর দক্ষতার জন্য আসতে পারে বা অনুধাবনের জন্য আসতে পারে। ঠিক আছে, সেইভাবে জিনিসগুলো, কিছু কিছু জিনিস আছে যে এই জিনিসটা বুঝলি যথেষ্ট, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ইনফরমেশন, আবার কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো দরকার নাই। এখন ধরো বোর কবে তার পরমাণু মডেল দিছে এটা কিন্তু তোমার দরকারি কোনো প্রশ্ন না। রাদারফোর্ড কত সালে তার পরমাণু মডেল দিছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না। ঠিক আছে, তাহলে ওগুলা বুঝে নিয়ে তারপরে তোমাকে করতে হবে। তুমি দেখলেই মানে তুমি যদি কিছু এমসিকিউ দেখো যে বোর্ডে কিভাবে আসতেছে, তাহলে বুঝবা যে আসলে কোন জিনিসগুলো পড়া দরকার, কোন জিনিসগুলো পড়া দরকার না। আর আমি তো বলবো যে কখনো একটা বই শুধু ফলো না করতে আর কি। একটা নতুন বই আর একটা হচ্ছে পুরান বই অন্য রাইটারের ফলো করো। দুইটা বইয়ের ইনফরমেশন স্যার সবচেয়ে বেশি কাজে অন্য লাগে। রাইটারের স্যার অন্য অন্য রাইটারের বললে স্যার হাজারিনাথের পরে কোনটা স্যার সাজেস্ট করবেন? সেটা হাজারনাগের পরে করলে তোমার বিপ্লব কুমার দেব আছে, অথবা কেউ চাইলে সঞ্জিত কুমার গুহর বই, কেউ চাইলে আহ, স্বপন কুমার মিস্ত্রির বই। হ্যাঁ, তারপরে ইয়ার বই আছে, কবিরের বই আছে। যে যেটা ফলো করতে চাও আর কি। হ্যাঁ, যে যেটা ফলো করতে চাও সেটাই অনুসরণ করতে পারো, তাতে কোনো সমস্যা নাই হাজারনাগ থাকার পরে। তবে কবিরের বই হচ্ছে এখন আমার কাছে মনে হয় সঞ্জিত কুমার গুহ অথবা যে বিপ্লব কুমার দেবের বই ভালো। ঠিক আছে, কিছু কিছু ইনফরমেশন ওখানেও থাকে। ওকে, তারপর আর কার কি কোশ্চেন আছে? আর কারো কোনো প্রশ্ন নাই এতটুকু জায়গার মধ্যে? আচ্ছা হ্যাঁ লুবনা বলো। স্যার একটা এমসিকিউ তো প্রবলেম ছিল। হ্যাঁ বলো। Ag2C2O4 Ag2C2O4, হ্যাঁ বলো। এর ক্ষেত্রে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল সম্পর্ক কোনটি? অ্যান্সার আছে 4s3। এটা কিভাবে হলো স্যার? আচ্ছা, এটা হচ্ছে সিলভার অক্সালেট। হ্যাঁ, এই যৌগটা সিলভার অক্সালেট যখন বিয়োজিত হবে সেখান থেকে 2 মোল সিলভার আয়ন Ag+ উৎপন্ন করবে, এবং সাথে 1 মোল তৈরি করবে অক্সালেট আয়ন C2O4 2-। এবার কি বুঝতে পারতেছো কিভাবে হবে? এটা হচ্ছে 2s হ্যাঁ আর স্যার। এটা হচ্ছে s, তাহলে আশা করি এটা বুঝতে পারছো, এটা হবে 4s3। হ্যাঁ স্যার, মানে বিক্রিয়াটাই পারতেছি না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা এমসিকিউতে প্রশ্ন, নিচের কোন অরবিটাল বক্স পদ্ধতিতে আউফবাউ নীতি মানা হয়নি?
আচ্ছা, স্যার এখানে 4টা অপশন তো স্যার একই রকমই লাগে। কি কি দেওয়া আছে? প্রথম অপশন আছে 2s আর 2p। স্যার সবগুলো বক্সই ফিল আপ করা। স্যার হুম। মুখে স্যার কিভাবে বলবো? আচ্ছা, তুমি তাহলে এক কাজ করো যে নাম্বারে ইয়াতে তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে ছবি তুলে ওইটা প্রশ্নটা দিয়ে দিও। ওইটা বুঝতে পারো না যে কোনটার ক্ষেত্রে আউটবাউন্ড নীতি অনুসরণ করা হয় নাই, তাই তো? হ্যাঁ স্যার। একটা 2p, একটা হচ্ছে 2s। জি স্যার, আরেকটা 5s আর একটা 4s। 5s 4s, তারপরে আরেকটা হচ্ছে 5s 5p। আরেকটা আরেকটা হচ্ছে 4s 3d। 4s 3d অনুসরণ করা হয় নাই, তাই তো? আচ্ছা, সিরিয়ালটা, আচ্ছা সিরিয়াল অনুযায়ী কোথায় আগে ইলেকট্রন গেছে? 4s এ গেছে, তারপর 3d তে গেছে, তাই তো? এটাই লেখা 4s তারপর 3d। জি স্যার। আর এটা ছিল 5s তারপরে 4s। 5s 5p। 5s 5p। আচ্ছা, এটা তুমি ছবি তুলে দিও, কারণ আমি দেখে তারপর বলতে হবে যে কোনটা আউটবাউন্ড নীতি অনুসরণ করে নাই, ঠিক আছে? স্যার আচ্ছা স্যার। এখানে তো 5s এর পরে তো 4d আসে না? 5s এর পরে 4d ও কোন, তারপরে তো না না, কোনটা অনুসরণ করে নাই সেটা ও সবগুলো অপশন আমার দেখতে পারে, তারপর বুঝতে পারবো যে কোনটার ক্ষেত্রে সিরিয়ালটা ব্রেক করছে। ওটা কি 5s এর পরে 5p বলছে? হ্যাঁ, 5s এর পরে অবশ্যই তোমার 4d আসে, তারপরে 5p আসবে। আর প্রথম দুটাতে কি ছিল? 2s 2p আচ্ছা, 2s 2p এটা 3s তো ছিল। তাহলে ঠিক আছে, তাহলে গ নাম্বারটাই হচ্ছে তোমার অ্যান্সার, কারণ এখানেই তোমার 5s এর পরে 4d আসার কথা। আচ্ছা, যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, আর কেউ জিজ্ঞেস করতেছো না, তাহলে আমরা এমসিকিউতে যাই। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের কয়টি কোয়ান্টাম সংখ্যা মান সমান হতে পারে? 3টি। 3টি। রাইট, 3টি। আচ্ছা, তারপরের প্রশ্নটা হলো, কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? এটা কে বলতে পারবা? স্যার ক নাম্বার? ক নাম্বার। ক নাম্বার। ক নাম্বার, রাইট, ক নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। দেন হচ্ছে সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 535 535। 535। 535। এটা রেঞ্জটা কত, কেউ কারো মনে আছে? 500 থেকে 575 ন্যানোমিটার। রাইট, সিরিজের মধ্যে পড়বে। আচ্ছা, তারপরে ফার আয়ার ব্যবহার করে কিসের চিকিৎসা করা হয়? ব্যথা উপশম, ক্যান্সার, টিউমার চিকিৎসা, কানের সমস্যার চিকিৎসা, বলো কোনটা? ব্যথা উপশম। ব্যথা উপশম। রাইট, ব্যথা উপশম করা হয়। তারপর হচ্ছে, কোন বিকৃত তরঙ্গ দৈর্ঘ্য 820 ন্যানোমিটার হলে শক্তিটার মান কত? তরঙ্গ দৈর্ঘ্য যদি 820 ন্যানোমিটার হলে তরঙ্গের শক্তি মান কত? এটার অ্যান্সার কোনটা হবে? কেউ কি ম্যাথটা করতে পারছো? সূত্র হচ্ছে, স্যার ক ক রাইট হবে না স্যার? রাইট, ক হবে hc বাই ল্যামডা। ক হবে, এটা হচ্ছে hc বাই ল্যামডা, ঠিক আছে?
এটি হচ্ছে শক্তি সমীকরণ, AC বাই ল্যামডা ইকুয়ালস টু E। ওকে, তাহলে এটা হবে 2.424 ইন্টু 10 ইনভার্স 19 জুল। তারপরের প্রশ্নটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের অক্সিজেনের পরিমাণ পরিমাপ করা যায় কিসের সাহায্যে? রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা যায় কোনটার সাহায্যে? NIR এনআইআর। এনআইআর ফুল ফর্ম কি? NIR হ্যাঁ, নেয়ার আয়ার সাহায্যে রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা যায় এবং এটা কাদের ক্ষেত্রে নির্ণয় করা হয়? এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে এটা দিয়েই আসলে দেখা হয় তার মস্তিষ্কে অক্সিজেনের প্রভাবটা কতটুকু। আচ্ছা, তারপরে কোনটি কম্পোজিট কণিকা? ডিউটেরন। রাইট, ডিউটেরন হলো তোমার কম্পোজিট কণিকা। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 2 হলে তোমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 10। তো এল এর মান 10 2 হবে। হলে সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর, তাই না? তাহলে 10 হবে। তারপর হচ্ছে ক্রোমিয়ামের 20তম ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে? 4s 3D তে। রাইট, 20তম ইলেকট্রনটিতে কিন্তু 4s এ প্রবেশ করে। 19 এবং 20তম ইলেকট্রনটা 4s এ যায়, তারপরে 21 থেকে তোমার ডিতে প্রবেশ করতে থাকে। তারপর ব্রেন টিউমার শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? IR MRI এমআরআই। রাইট, ব্রেন টিউমার শনাক্তকরণে এমআরআই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? স্যার এর আগের পেজটা আরেকবার দেখালে ভালো হয়। আগের পেজটা? আচ্ছা, জি স্যার হয়েছে। এখন বলো হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? স্যার ক চার হবে। নাম্বার। রাইট, 4.78 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। হ্যাঁ স্যার। রাইট, এটাই অ্যান্সার। লাস্ট কোশ্চেন, নিচের কোয়ান্টাম সংখ্যার সেট লক্ষ্য করো। প্রথমটা হচ্ছে 4 0 1 প্লাস হাফ, তারপরটা হচ্ছে 3 0 1 মাইনাস হাফ, তারপরটা হচ্ছে 2 1 0 মাইনাস হাফ। নিচের কোনটি সঠিক? স্যার শুধু তো 3 নম্বরটা সঠিক মনে হচ্ছে। শুধু 3 নাম্বারটাই সঠিক মনে হচ্ছে?